কথায় বলে এই পৃথিবীতে মায়ের থেকে বড় কেউ হয় না। মা অলওয়েজ মাই হন। মায়েরা তাদের সন্তানের জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন। এই মুভিটি এক মায়ের গল্প, দুজন মানুষের ভালোবাসার গল্প, তার সাথে কঠিন ভয়ানক পরিস্থিতিতে কিভাবে প্রাণ বাঁচানোর জন্য মাথা ঠান্ডা রেখে লড়াই জারি রাখতে হয় তার গল্প। আজ আমি যে মুভি নিয়ে বর্ণনা করব আপনাদের কাছে, এটি 2023 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটি স্প্যানিশ ছবি। আমার দেখা সেরা সার্ভাইভাল মুভিগুলির মধ্যে একটি, যে ছবিটি দেখতে দেখতে আপনারা শিহরিত হয়ে উঠবেন। নমস্কার, আমি আছি আজ আপনাদের সাথে গল্প শোনাতে এবং দেখাতে। HMB সিনে স্টোরি প্রেজেন্টস নো হেয়ার। চলুন শুরু করা যাক। ছবির শুরুতে দেখা যায় অর্থনৈতিকভাবে স্পেন একদম ভেঙে পড়েছে। সেখানে বসবাস করার মতো কোনো ভালো পরিস্থিতি নেই। দেশের জনগণরা চেষ্টা করছে দেশ ছেড়ে আয়ারল্যান্ডে চলে যেতে। এদের ভেতর একজন কাপল আছে যার নাম নিকো এবং মিয়া। তারাও কিন্তু একইভাবে দেশ ছেড়ে চলে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেহেতু দেশে মিলিটারি শাসন চলছে, তাই সবাই লুকিয়ে কিন্তু পালাবার চেষ্টা করছে। মিয়া এবং নিকো কয়েকজন দালালের সাহায্য নেয় পালাবার জন্য, কিন্তু সৎ মানুষের সংখ্যা চিরকালই কম। তাই দালালগুলো কাপল মিয়া এবং নিকোর সাথে যে টাকায় রফা করেছিল তার থেকে আরো বেশি চায়। নিকো বলে তার কাছে তো আর কোনো টাকা নেই, কিন্তু দালালরা সে কথা শুনতে নারাজ। বাধ্য হয় নিকো মিয়ার কাছে তাদের বিয়ের আংটিটা চাইতে। মিয়া যদিও আপত্তি জানায়, কারণ বিয়ের আংটি সকলের কাছেই খুব স্মরণীয় হয়ে থাকে, কিন্তু তারপর বাধ্য হয় সেই আংটিটি খুলে দিতে। এরপর তারা একটি শিপিং কন্টেনারের ভেতরে ঠাঁই পায় দেশ ছেড়ে পালানোর জন্য। নিকো এবং মিয়া ছাড়াও সেই শিপিং কন্টেনারে আরো অনেকে ছিল। এদের মধ্যে অনেকেই গর্ভবতী এবং বাচ্চা। নিকো মিয়ার শরীরের জন্য বেশ চিন্তিত। মিয়া নিকোর জ্যাকেটের পকেটে একটি স্নিকার পায়। অবাক হয়ে প্রশ্ন করে নিকোকে, কোথায় পেলে? নিকো কোনো উত্তর দেয় না, বলে এটা রেখে দাও। আমরা যখন আয়ারল্যান্ডে পৌঁছে যাব তখন এই চকলেটটা দিয়ে আমরা সেলিব্রেট করব। এরপর মিয়ার পেটের ওপর হাত রেখে বলে, আমাদের নোয়া। মিয়া অবাক হয়ে বলে, তুমি নামও ভেবে নিয়েছো? নিকো বলে, হ্যাঁ, ওর নাম নোয়া। ও একজন যোদ্ধা হবে। এই দেখো, পেটের ঠিক এই জায়গাটায় নোয়া কিক করছে। ঠিক সেই সময় কন্টেনারের অন্যদিকে একটি ফুটফুটে বাচ্চাকে খেলনা নিয়ে খেলা করতে দেখা যায়। মিয়ার তাকে দেখে তাদের হারানো মেয়ের কথা মনে পড়ে। নিকো এবং মিয়ার প্রথম এক কন্যা সন্তান ছিল, নাম উমা। তাকেও সেনাবাহিনীরা তুলে নিয়ে গেছে এবং মেরে ফেলেছে। মিয়া মেয়েটিকে দেখে কাঁদতে থাকে। হঠাৎ তারা বাইরে একটা আওয়াজ শুনতে পায়। কি হচ্ছে বুঝতে না পেরে নিকো এবং সবাই দেখে কন্টেনারের দরজা খুলে গেল। অনেক মানুষ ঢুকে পড়ছে কন্টেনারের ভেতর। বলতে থাকে, আরো অনেক লোকজন আছে, তোমরা কিছু মানুষ বেরিয়ে এসো, অন্য ট্রাক আসছে, তাতে করে যাবে। এদিকে নিকো তার স্ত্রীর সাথে একই ট্রাকে থাকবে বলে অনুরোধ জানায়, কিন্তু তার কোনো অনুরোধই শোনা হয় না। তাকে মেরে কন্টেনারের বাইরে বের করে দেওয়া হয় এবং দরজা বন্ধ করে দেওয়া হয় কন্টেনারে। মিয়া প্রবল হতাশ এবং অসহায় বোধ করে। কন্টেনারের সেই ড্রিল করা ফুটো দিয়ে মিয়া দেখে 107 নম্বর কন্টেনারে নিকোকে অন্যান্যদের সাথে তোলা হচ্ছে। সাথে সাথে মিয়া নিকোকে ফোন করে, জানতে চায় সে ঠিক আছে কিনা। নিকো বলে, আমি ঠিক আছি, তুমি সাবধানে থেকো, আমাদের ঠিক দেখা হবে। মিয়া কন্টেনারের ফুটো দিয়ে বাইরে চোখ রাখে, দেখতে পায় চারদিকে ভয়ানক অবস্থা। মহিলা এবং শিশুদের আলাদা করা হচ্ছে পুরুষদের থেকে এবং বন্দি করে গাড়িতে তোলা হচ্ছে। গর্ভবতী মহিলাদের মেরে ফেলাও হচ্ছে। সে এক সাংঘাতিক অত্যাচার। দেশের শাসন ব্যবস্থা যখন ভেঙে পড়ে তখন হয়তো এমনটাই হয়। মিয়া সব দেখে আতঙ্কিত, অসহায় বোধ করে, কিন্তু ভাবতে পারেনি বিপদ প্রতিটা মুহূর্তে ঘাপটি মেরে বসে আছে। কন্টেনারের ট্রাকটি একটি চেক পয়েন্টে এসে দাঁড়ায়। সেনাবাহিনীরা ড্রাইভারের কাছ থেকে কাগজপত্র চায় এবং জিজ্ঞাসা করে কি আছে কন্টেনারের ভেতর। ড্রাইভার আসল সত্য না বলে একটু এড়িয়ে গিয়ে বলে, তেমন কিছু নেই, কিন্তু সেনাবাহিনীর লোকজন সে কথা বিশ্বাস করে না। কন্টেনারের দরজা খুলতে বলে। এদিকে কন্টেনারের ভেতরেতে আরেকটি ফাঁকা চেম্বার ছিল। মিয়া সহ সবাই সেই চেম্বারটায় লুকিয়ে আছে। কন্টেনারের বাইরে থেকে দেখতে যতটা বড় মনে হয়, কন্টেনার কিন্তু তার থেকেও অনেকটা বেশি বড়। সেনাবাহিনী দরজা খুলে দেখে সেখানে সত্যিই কেউ নেই, কিন্তু তাদের সন্দেহ যায় না। সেই সময় 107 নম্বর ট্রাকটিও কিন্তু চলে আসে
চেক পয়েন্টে, যাতে নিকোকে তোলা হয়েছিল। এদিকে সেনাবাহিনীরা বুঝতে পারে ভেতরে আলাদা একটা চেম্বার আছে এবং সবার উদ্দেশ্যে ভালোভাবে জানায়, তোমরা বেরিয়ে এসো, আমরা তোমাদের কিছু করব না। এটা সেনাবাহিনীর একটা চাল ছিল। কন্টেনারের লোকজন সেই কথা বিশ্বাস করে। ইতিমধ্যে মিয়ার কিন্তু ঠিক এই কথাবার্তাগুলো বিশ্বাস হয়নি, তাই মিয়া ওখানে থাকা একটি বাক্সের ওপরে উঠে পড়ে এবং সবটা খেয়াল করতে থাকে চুপচাপ। এদিকে বাকি লোকজনেরা দরজা খুলে দেয় সেনাবাহিনীদের মিষ্টি কথায় ভরসা করে। সাথে সাথে সেনাবাহিনীরা নির্বিচারে সবার ওপর গুলি চালায় এবং প্রত্যেককে হত্যা করে। এমনকি সেই যে বাচ্চাটা, তারও কিন্তু ছাড় মেলে না। সেনাবাহিনীর লোকজনেরা তারপর দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। এই ভয়ঙ্কর ঘটনা মিয়াকে স্তম্ভিত করে দেয়। কাঁদতে কাঁদতে নিকোকে ফোনে ভয়েস মেসেজ পাঠায়, জানায় যে কন্টেনারে সবাইকে নির্মমভাবে গুলি করে মারা হয়েছে, কিন্তু নিকোর কোনো উত্তর আসে না। তার পরের দৃশ্যে দেখা যায় কন্টেনার জাহাজে গিয়ে পৌঁছায়। এভাবেই তো তারা দেশ ছেড়ে আয়ারল্যান্ডে যাবার জন্য প্ল্যান করেছিল, কিন্তু ভাবতেও পারেনি এইভাবে সবটা এলোমেলো হয়ে যাবে। এরপর মিয়া জানেও না যে তার কপালে আরো কি কি বিপদ অপেক্ষা করে আছে। মিয়া সমানে নিকোকে ফোনে চেষ্টা করতে থাকে, কিন্তু নিকোর কোনো রেসপন্ড পায় না। কন্টেনারে যেসব মানুষগুলো মারা গেছিল তাদের কিছু জিনিসপত্র পড়েছিল। মিয়া একটা পড়ে থাকা ব্যাগ খুলে তার থেকে কিছু জিনিস বের করলো। দেখলো সেগুলো তেমন কিছু প্রয়োজনীয় নয়। রাত গভীর হয়। মিয়ার দুর্ভাগ্য তাকে ভয়ানক সামুদ্রিক ঝড়ের মুখোমুখি ফেলে। জাহাজের সমস্ত কন্টেনার সমুদ্রের জলে পড়ে যায় এবং জাহাজও আস্তে আস্তে ডুবে যায়। মিয়া কন্টেনারের ভেতরে ছিটকে এদিক ওদিক পড়ে যেতে থাকে। একসময় মিয়া জ্ঞান হারায়। মিয়ার যখন জ্ঞান ফেরে তখন মিয়া দেখে সে জলের ভেতরে পড়ে আছে। কোনো রকমে উঠে কন্টেনারের ফুটো দিয়ে দেখে সে মাঝ সমুদ্রের ভেতর কন্টেনারে বন্দী হয়ে ভাসছে। চারদিকে সমুদ্রের অতল জলরাশি। নিকোকে সেসব জানানোর জন্য ফোনের দিকে ছুটে যায়, কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখে ফোনের স্ক্রিন গার্ড ভেঙে গেছে। চেষ্টা করে প্যাটার্ন লক খুলবার, কিন্তু স্ক্রিন টাচ কাজ করে না। তখন ওর হঠাৎ ওই ব্যাগটার কথা মনে পড়ে যায় এবং ব্যাগের সমস্ত জিনিসগুলো ঢেলে দেখে তার ভেতরে একটি ফোন আছে, কিন্তু সেটাও পাসওয়ার্ড দিয়ে লক করা। চেষ্টা করে মিয়া ফোনের লক খুলবার। ফোনগুলো কাজ না করায় অনেকক্ষণ কন্টেনারের গায়ে হেলান দিয়ে মিয়া হতাশ হয়ে বসে থাকে। হঠাৎই কানে আসে জলের আওয়াজ। মিয়া দেখতে পায় ফুটোগুলো দিয়ে জল ঢুকছে। জল আটকাবার কিছু পায় কিনা এই ভেবে যে কার্টুনগুলো ছিল সেগুলো এক এক করে খুলতে থাকে। প্রথমে প্লাস্টিকের কিছু বক্স পায়, তাছাড়া দেখে আরেকটা কার্টুনের মধ্যে হুডি, বড় টিভি, অ্যালকোহল, এই সব কিছু রয়েছে। তার পোশাকটা জলে ভিজে গেছিল, সেজন্য সে হুডির কার্টুন থেকে একটা হুডি বার করে নিজে সেটা পরে নেয় এবং হঠাৎই সে একটা টেপ পায়, যা দিয়ে কন্টেনারের ফুটোগুলোকে সে আটকাতে থাকে। সাময়িকভাবে কন্টেনারের ভেতরে আসা জল বন্ধ হয়ে যায়। তারপর দেখে কন্টেনারের জলের ভেতরে ফ্যামিলি অ্যালবামটা ভাসছে, যার ভেতর মিয়া, নিকো, উমার সমস্ত পুরনো স্মৃতি ছবির ভেতরে ধরা আছে। অ্যালবামটাকে মিয়া তুলে রাখে। ঠিক সেই সময় মিয়া কিছু লোকজনের সমবেত গলার চিৎকার শুনতে পায়। প্রথমে বুঝতে পারে না কোথা থেকে আসছে সেই চিৎকার। তারপর কন্টেনারের ফুটো দিয়ে দেখতে পায় সেই 107 নম্বর কন্টেনার, যেটার মধ্যে নিকোকে তোলা হয়েছিল, সেই কন্টেনারটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে। পাগলের মতো মিয়া নিকোকে চিৎকার করে ডাকতে থাকে। নিজের ফোনের সিমটা খুলে অন্য ফোনে লাগিয়ে চেষ্টা করে নিকোকে কানেক্ট করবার, কিন্তু সে চেষ্টা বৃথা যায়। চোখের সামনে 107 নম্বর কন্টেনারটি অতল সমুদ্রে ডুবে যায়। এই দৃশ্য দেখার পর মিয়া সম্পূর্ণভাবে মানসিক জোর হারিয়ে ফেলে। সমস্ত আশা যেন নিভে যায়। তখন মিয়া একটা ছুরি দিয়ে নিজের হাতের ভেন কেটে ফেলার জন্য উদ্যত হয়। ঠিক তখনই মিয়া অনুভব করে তার সন্তানের অস্তিত্ব। বুঝতে পারে তার সন্তান নোয়া বেঁচে আছে। নিজেকে মেরে ফেলা মানে সন্তানকেও মেরে ফেলা। মিয়া মৃত্যুর ভাবনা থেকে সরে সন্তানের উদ্দেশ্যে হাই বলে এবং প্রচন্ড ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ বাদে ঘুম ভাঙে এবং মিয়ার চোখ যায় একটা ঝুলন্ত কার্টুনের দিকে। ছুরি দিয়ে কার্টুনের দড়িটা কেটে ফেলে এবং নিচে নামায়। খুলে দেখে প্লাস্টিকের বক্স ভর্তি কার্টুন। একটু বিরক্তও হয়, কি হবে এগুলো তো কোনো কাজেই আসবে না। কিন্তু হঠাৎই প্লাস্টিকের বক্সের ভেতর চোখ যায়। সেটা খুলে দেখে রাবার দিয়ে এয়ার টাইট করা একটা বক্স ভাসছে। সে সেই রাবারটা খুলে নিয়ে ছুরি দিয়ে কেটে কন্টেনারের ফুটোগুলোর মধ্যে গুঁজে দেয়, যাতে ভেতরে জল আসা আরো ভালোভাবে বন্ধ হয়ে যায়।
টিভির কার্টুনের ভেতর সে একটা পাইপ পায় এবং সেটিকে দিয়ে ভেতরে জল বাইরে ফেলতে থাকে। এইভাবে 2 দিন পার হয়ে যায় এবং সেই টেপ দিয়ে খানিকটা ওপরে জলের একটা লিমিট লিখে রাখে। মাঝে মাঝে তারই মধ্যে মিয়া নিকোকে যোগাযোগ করবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কন্ট্যাক্ট করা যায় না। মিয়া তার ফ্যামিলি অ্যালবামের সেই ছবিগুলো বদ্ধ কন্টেনারের ভেতরে সাজিয়ে ফেলে, যাতে কন্টেনারের ওই জায়গাটুকু তার নিজের ঘর মনে হয়। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। কানে দিয়ে নিকোর গলা শুনতে পায়। মিয়া নিকোর গলা শুনতে পেয়ে বুকের ভেতর যেন প্রাণ ফিরে পায়। মিয়া কাঁদতে কাঁদতে বলে সে জাহাজে আর নেই, জাহাজ মাঝ সমুদ্রে ডুবে গেছে, সে একটি কন্টেনারের মধ্যে মাঝ সমুদ্রে একা ভাসছে। নিকো যেন এখনই তাকে উদ্ধার করে নিয়ে যায়। নিকো জানায় যে তার ট্রাক ড্রাইভার বদমাইশি করে তাকে রাস্তার মাঝখানে নামিয়ে দেয়। সে মিয়াকে অবশ্যই উদ্ধার করতে আসবে, কিন্তু যতক্ষণ না সে আসতে পারে ততক্ষণ মিয়াকে একাই সার্ভাইভ করতে হবে। এদিকে মিয়ার ডেলিভারির সময় এসে যায়। সে একটু যেন সময় চেয়ে নেয় তার আগত সন্তানের কাছ থেকে, কারণ মিয়া জানে এই রকম পরিস্থিতিতে কিভাবে সন্তানের জন্ম দেবে। ক্রমাগত নিজের মনের সাথে লড়াই করতে থাকে। এমন সময় মিয়া কিছু আওয়াজ শুনতে পায়। কন্টেনারের ফুটো দিয়ে দেখে এক প্রবল সামুদ্রিক ঝড় উঠেছে। ঠিক সেই সময় তার ডেলিভারির জন্য যন্ত্রণা শুরু হয়। সাহসী মিয়া প্রবল ঝড় বৃষ্টির ভেতর তার সন্তানের জন্ম দেয়। নোয়া পৃথিবীর আলো দেখে, কিন্তু জন্মের পর বাচ্চাকে কাঁদতে না দেখে মিয়া ভীষণ চিন্তিত হয়ে পড়ে। মিয়া নানাভাবে চেষ্টা করে যাতে বাচ্চাটি কেঁদে ওঠে। তারপরে বাচ্চা কেঁদে ওঠে। মা এবং বাচ্চা দুজনে একটি কাঠের বাক্সে আশ্রয় নেয়। মিয়া তার আম্বিলিকাল কর্ড একটা টিফিন কৌটোতে রেখে দেয়। আম্বিলিকাল কর্ড বলতে এমন একটি ভেন যেটি বাচ্চা এবং মায়ের শরীরের সাথে কানেক্ট থাকে, তার সাহায্যে অক্সিজেন এবং খাদ্য থেকে পুষ্টি নিতে পারে। বাচ্চা নোয়া প্রচণ্ড কাঁদতে থাকে। এদিকে মিয়ার বুকের দুধ না আসায় একটু চিন্তিতও হয়, যার জন্য সে নোয়াকে খাওয়াতেও পারছে না। এরপর সকাল হয়, আবহাওয়া ঠিক হয়ে যায়। দুপুরের পর মিয়া লক্ষ্য করে তার বুকে দুধ এসেছে। সে বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করে এবং কান্না থামায়। কিন্তু তখন মিয়াও চিন্তা করে যে বাচ্চা যখন দুধ খাচ্ছে তাকেও তো কিছু খেতে হবে। তখন সে এক টুকরো পাউরুটি আর 1 টিন প্রোটিন পেয়েছিল। একটু একটু করে সেটা খেলো। জল খেয়ে তার খিদে তৃষ্ণা মেটালো। পরের দৃশ্যে দেখা যায় যে ড্রিল মেশিনটা ছিল সেটা দিয়ে কন্টেনারের ছাদ কাটার চেষ্টা করে। কিছুক্ষণ পর ড্রিল মেশিনটার চার্জ শেষ হয়ে যায়। মিয়া ধপ করে বসে পড়ে। কন্টেনারের ছাদ যতটুকু সে কাটতে পারে সেই ছিদ্রপথে সূর্যের আলো আসতে থাকে। মিয়া সেই আলোর দিকে মুখ তুলে তাকায় এবং আশার আলো খোঁজার চেষ্টা করে। খানিকক্ষণ পর মিয়া একটা ছুরি দেখতে পায় এবং সেই ছুরিটি দিয়ে ছাদ কাটবার চেষ্টা করতে থাকে। কিন্তু কন্টেনারের ছাদ কাটতে কাটতে মিয়ার হাতও কেটে যায়। পেটে খাবার নেই, হাতে যন্ত্রণা। মিয়া শারীরিকভাবে ক্লান্ত বোধ করে। এদিকে খিদে সহ্য করতে না পেরে কৌটোর মধ্যে রাখা সেই আম্বিলিকাল কর্ডটাই খেতে বাধ্য হয় মিয়া। মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে সার্ভাইভ করার জন্য কত কিছু যে করতে পারে, এটি তার একটি উদাহরণ। বাইরে চাঁদনি রাত, সমুদ্র শান্ত, কিন্তু কোনো এক সামুদ্রিক তিমি জাতীয় কিছু সে কন্টেনারে ধাক্কা মারে। মিয়া জলের মধ্যে ছিটকে পড়ে। এদিকে নোয়াও প্রচন্ড জোরে কাঁদতে থাকে। কোনো রকমে মিয়া সেই পরিস্থিতিকে সামাল দেয়। মিয়া আবার ছুরি দিয়ে কন্টেনারের ছাদ কাটবার চেষ্টা করে। এবার ছুরিটাই ভেঙে যায়। হতাশ হয়ে নেমে এসে আবার ফোনটার প্যাটার্ন লক খোলবার চেষ্টা করে। স্ক্রিন গার্ড চারদিক থেকে এমনভাবে চির খেয়েছে যে কোনোভাবেই আঙুলের টাচ কাজ করছে না। খিদে তৃষ্ণায় শরীর কাবু হয়ে যায় এবং মাথা ঠিকমতো কাজ করে না। তখন সে হ্যালুসিনেট করতে থাকে। দেখতে পায় তার মেয়ে উমা তার দিকে এগিয়ে আসছে এবং তার স্বামী নিকোকেও দেখতে পায়। নিকো যেন তাদেরকে উদ্ধার করতে এসেছে, সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় মিয়া বাস্তবে বেরিয়ে আসে। বৃষ্টি যেন ঈশ্বরের আশীর্বাদ হয়ে ঝরে পড়ছে। মিয়া সারা শরীরে বৃষ্টি মেখে নেয়। হাঁ করে বৃষ্টির ফোঁটাগুলো মুখের ভেতরে নিয়ে নেয় এবং ভীষণ একটা তৃপ্তি পায়। সাদা খালি যে প্লাস্টিকের বাক্সগুলো ছিল সেগুলো ঢাকনা খুলে পেতে দেয় যাতে বৃষ্টির জল খাবারের জল হিসাবে ব্যবহার করতে পারে। হঠাৎ মিয়ার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে সেখানে একটা চওড়া কাপড়ের বেল্টের মতো জিনিস পায় এবং কন্টেনারের আপার সাইডের দুদিক দিয়ে ঢুকিয়ে দিয়ে প্রবল ভাবে সে যতটা গায়ের শক্তি ছিল চার মারতে থাকে এবং প্রচন্ড কষ্টের বিনিময়ে কন্টেনারের ছাদটু ভেঙে ফেলতে পারে। একরাশ আলো ঝাঁপিয়ে পড়ে মিয়ার গায়ের ওপর। মিয়া নোয়াকে নিয়ে কন্টেনারের ছাদে উঠে আসে। হাজার সূর্যের আলো, বাতাস, আকাশ সব প্রাণ ভরে দেখে এবং গায়ে মেখে নেয় মিয়া এবং নোয়া।
মিয়া নোয়াকে রোদের মধ্যে শুয়ে রাখে। তার নোংরা কাপড়ের টুকরোগুলো জলে ফেলে দেবার পর হঠাৎই লক্ষ্য করে যে এক ঝাঁক মাছের দল সেই কাপড়ের টুকরোর চারপাশে ঘুরছে। মিয়া মাছ শিকার করার জন্য চেষ্টা করে, কিন্তু কিছুতেই সফল হয় না। হঠাৎ মিয়া দেখতে পায় মাথার ওপর দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছে। তাড়াতাড়ি মিয়া নিচে এসে টিভির সামনের কাঁচটা ভাঙে এবং তাড়াতাড়ি উঠতে গিয়ে বিশ্রীভাবে কেটে যায়। তবুও মিয়া হাল ছাড়ে না। কাঁচের ভেতর দিয়ে সূর্যের আলোকে রিফ্লেক্ট করিয়ে প্লেনের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করে, যাতে প্লেনের পাইলট তাদেরকে উদ্ধার করতে পারে, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। এদিকে কাটা জায়গা দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত বেরোতে থাকে। তখন মিয়া টিভি যে সার্কিট বোর্ড সেটা থেকে খুলে নেয় সরু সরু কয়েকটা তার এবং সেই কাটা জায়গাটা সেলাই করে নেয়। পরের দৃশ্যে দেখা যায় বাচ্চা নোয়াকে ঘুম পাড়াতে পাড়াতে মিয়া প্লাস্টিকের তার দিয়ে জাল বানাতে থাকে, যাতে মাছ শিকার করতে পারে। এরপর সকাল হয়, কন্টেনারের ছাদে উঠে আসে মিয়া। তার দিয়ে তৈরি করা জাল সমুদ্রে ফেলে দেয়। কয়েক মিনিট অপেক্ষা করার পর জালে মাছ আসে এবং মিয়া এক ঝটকায় জাল তুলে নেয় জল থেকে। মাছ সংগ্রহ করতে পারে এবং মাছ দিয়ে সে তার খিদে মেটায়। দিগন্ত বিস্তৃত সমুদ্রের ভেতর শুধু একটা কন্টেনার ভাসছে, যার ভেতর 9 দিন ধরে মিয়া তার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। কন্টেনারের জল যাতে বেশি ভরে না যায়, সমানে সে জল বের করতে থাকে। টিফিন বাক্সের ভেতরে কিছু বার্তা লিখে মিয়া জলে ফেলতে থাকে। যদি কোনোভাবে কারোর হাতে সেই বার্তা পৌঁছে যায়, তাহলে হয়তো তাদেরকে উদ্ধার করতে আসতে পারে। রাত নামে, মিয়া তার একাকিত্ব কাটানোর জন্য নোয়ার সাথে গল্প করে। বাচ্চা নোয়া কথা বলতে পারে না, কিন্তু মায়ের কোলে শুয়ে শুয়ে শুনতে থাকে। সেই যে অ্যালবামটা, সেই অ্যালবামের ভেতরের ছবিগুলি দেখায়। নিকোর ছবি দেখিয়ে বলে, তোমার বাবা। একে একে মিয়া নোয়ার দিদার ছবি এবং শেষে উমার ছবি দেখায় এবং নোয়াকে শোনায় কিভাবে উমা হারিয়ে গেছে সেনাবাহিনীর হাতে। আকাশে চাঁদ গভীর রাতের জানান দেয়। কন্টেনারের ছাদের কাটা অংশটা যেহেতু খোলা, সেখান দিয়ে ঠান্ডা হাওয়া আসতে থাকে। নোয়ার শরীর খারাপ হয়। ঠান্ডা থেকে বাঁচতে মিয়া কিছুটা অ্যালকোহল একটা কৌটোর মধ্যে ঢেলে আগুন তৈরি করে। মিয়া নোয়াকে ঘুম পাড়িয়ে দেয়। গরমের উষ্ণতায় নোয়া আরামে ঘুমিয়ে পড়ে। হঠাৎ কন্টেনার থেকে একটা আওয়াজ পায়। মিয়া নোয়াকে কোলে নিয়ে জলের ভেতর নেমে এগিয়ে গিয়ে দেখে কন্টেনারের জল লিমিটের প্রায় কাছাকাছি উঠে এসেছে। মিয়া আর নিচে থাকতে সাহস পায় না। বাচ্চাকে নিয়ে কন্টেনারের ছাদে উঠে আসে আর কন্টেনারের ধারে গিয়ে দেখে একটা প্লাস্টিকের কৌটো বারবার জলে ধাক্কা খাচ্ছে এবং সেখান থেকেই আওয়াজ হচ্ছে। ঠিক তখনই মিয়ার ফোনটা বেজে ওঠে। মিয়া দেখে নিকো ফোন করেছে। নিকো বলল সে মিয়াকে বাঁচানোর জন্য একটা স্পিড বোট নিয়ে এগোচ্ছিল, কিন্তু সেনাবাহিনী তাকে গুলি করে। নিকো থেমে থেমে কথা বলছিল। তার অনেকটা রক্তক্ষরণ হয়েছে শরীর থেকে। সে মিয়াকে ফোন করেছে শেষ বিদায় জানাতে। নিকো আরো বলে এবার মিয়াকে একাই সমুদ্র থেকে সার্ভাইভ করতে হবে। মিয়া তাকে নোয়ার কথা বলে। নিকো খুব আনন্দিত হয়। মিয়া নোয়ার গলার স্বর শোনানোর জন্য নোয়ার কাছে ফোনটা ধরে। নিকো কিছু কথা বলে নোয়ার সাথে। নোয়া হাসি মুখে শব্দ করে। মিয়া নিকো দুজনেই ততক্ষণে বুঝে গেছে এই কথাই তাদের শেষ কথা। চার্জ শেষ হয়ে যায় এবং ফোনটা বন্ধ হয়ে যায়। মিয়া প্রবল কান্নায় ভেঙে পড়ে। তার দুঃখ কষ্টের সাক্ষী হয়ে থাকে আকাশ, চাঁদ, নিকষ কালো অন্ধকার এবং অনন্ত সমুদ্র। সেই মুহূর্তে যে আগুনটা মিয়া করেছিল কৌটোর মধ্যে, সেটাও নিভে যায়। এই আলো নিভে যাওয়া যেন এটাই বোঝায় সমস্ত আনন্দ, আশা সবটা নিভে গেল। জ্যাকেট থেকে সেই স্নিকারটা বার করে মিয়া দেখে। দুজনে একসাথে সেলিব্রেট করবে বলেছিল, কিন্তু তা আর হয় না। এইভাবে 26টা দিন পার হয়ে যায়। মিয়া নোয়াকে নিয়ে ছাদের ওপর শিফট করে। হঠাৎই সে খেয়াল করে সিগাল কয়েকটা মাছের টুকরো নিয়ে চলে যায়। সিগাল আসা মানে তীর আর বেশি দূরে নেই। মিয়া খুশি হয়। হঠাৎ কন্টেনার কেঁপে ওঠায় মিয়া দেখলো যে রাবারগুলো খুলে গেছে। প্রবল গতিতে জল ঢুকছে। মিয়া নিচে নেমে পড়ল। তারপর ফুটোগুলোর দিকে এগিয়ে যেতে গিয়েও আর যেতে পারল না। কন্টেনার জলে ডুবতে থাকে। সেই সময় মিয়ার পায়ের মধ্যে কিছু একটা জড়িয়ে যায়। ওপরে বাচ্চা নোয়া ভেসে যায়। মিয়া তখন ডুব দিয়ে ছুরির সাহায্যে পায়ের মধ্যে যে ফিতেগুলো জড়িয়ে গেছিল সেগুলোকে কেটে সে জলের ওপরে সাঁতরে উঠে আসে। কিন্তু উঠে এসে নোয়াকে কোথাও দেখতে পায় না। উৎকণ্ঠার সাথে নোয়া নোয়া করে ডাকতে থাকে। ঠিক সেই সময় একটি বিশাল তিমি মিয়ার ধারকাছ দিয়ে ঘুরতে থাকে এবং জল ছাড়ে। সেই জল ছিটে লাগে নোয়ার গায়ে। নোয়া তখন কেঁদে ওঠে। কান্নার আওয়াজ শুনে মিয়া নোয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে না কোন দিক থেকে কান্নাটা আসছে। সেই তিমি আরো একবার জল ছাড়ে। কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। নোয়ার জোরে কান্নার আওয়াজে মিয়া বুঝতে পারে এবং সাঁতরে নোয়ার কাছে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে তিনি আরো একবার জল ছিটিয়ে সমুদ্রে ডুব দেয়।
মিয়া তাকিয়ে দেখে সেই দৃশ্য এবং মিয়া বুঝতে পারে এই তিমি যেন ঈশ্বরের দূত হয়ে তাকে বুঝিয়ে দিয়ে যায় যে নোয়া কোন দিকটায় ভেসে গেছে। মিয়া সারা রাত নোয়ার ভাসমান কাঠের বাক্সকে ধরে সারভাইভ করার চেষ্টা করে। এভাবেই রাত কেটে ভোরের সূর্য ওঠে। মিয়ার শরীরের প্রায় সমস্ত ক্ষমতা শেষ। নোয়া মিয়ার একটা হাতের আঙুল ধরে থাকে, যেন বুঝতে পারে মায়ের ছোঁয়া। মিয়া খুব ধীর এবং অবসন্ন গলাতে নোয়াকে বলতে থাকে, আর বেশি দূর নেই বেটা, আমরা একটু পরেই তীরে পৌঁছে যাব। এভাবে কথা বলতে বলতে সেই টিফিন কৌটোগুলোর মধ্যে যে মাছগুলো রাখা ছিল সেগুলো জলের মধ্যে ফেলতে থাকে এবং মাছের জন্য সিগালগুলো মাথার ওপরেতে একে একে আসে এবং ঘুরতে থাকে। এমন সময় কিছু দূরে একটা জেলে পরিবার তাদের বোট নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। বোটের মেয়েটি লক্ষ্য করে কিছু দূরে বেশ কিছু সিগাল উঠছে। মেয়েটি তার স্বামীকে বোট নিয়ে সেখানে যেতে বলে। কাছে গিয়ে ওরা নোয়াকে উদ্ধার করে, কিন্তু একা শিশুকে দেখে অবাক হয়। চারদিক তাকিয়ে দেখার চেষ্টা করে যে পরিবারের কেউ আছে কিনা। হঠাৎ খেয়াল করে নোয়ার কাঠের বাক্সের সাথে একটা দড়ি টান হয়ে আছে। সেই জেলে মেয়েটি দড়ি ধরে ধীরে ধীরে টানতে থাকে এবং দেখা যায় মিয়ার অচেতন শরীরটা উঠে আসছে। জেলে মহিলাটি বারবার সিপিআর দিতে থাকে এবং মুখের মধ্যে মুখ লাগিয়ে অক্সিজেন দেবার চেষ্টা করতে থাকে। এইভাবে বারংবার চেষ্টার পর মিয়ার একসময় জ্ঞান ফিরে আসে। তারপর মিয়া নোয়াকে খোঁজে। জেলে মহিলা নোয়াকে মিয়ার কোলে দেয় এবং বলে সব ঠিক আছে। নোয়াকে পেয়ে মিয়া বুঝতে পারে তার সন্তান সহ সে অবশেষে বেঁচে গেছে। সে চারদিকে তাকিয়ে দেখে অনেক দূরে আয়ারল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে। এখানেই তো তারা একসাথে পৌঁছতে চেয়েছিল, কিন্তু নিকো হারিয়ে গেছে। নিকোর স্মৃতি নোয়া আছে। নোয়াকে বুকে জড়িয়েই মিয়া এবং সেই বোটটি আয়ারল্যান্ডের দিকে এগোতে থাকে এবং এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। এই সাহসী মায়ের গল্প কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আমরা ফিরবো আরও একটি নতুন স্বাদের মুভির বর্ণনা নিয়ে আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।